ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. প্রকৃতির অলঙ্ঘনীয় বিধানে ব্যোমকেশের সঙ্গে যখন সত্যবতীর দাম্পত্য কলহ লেগে যেত, তখন আমি নিরপেক্ষভাবে বসে তা উপভোগ করতাম। কিন্তু দাম্পত্য কলহে যখন স্ত্রী জাতি এবং পুরুষ জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের প্রসঙ্গ এসে পড়ত, তখন বাধ্য হয়ে আমাকে ব্যোমকেশের পক্ষ নিতে হতো। তবু দুই বন্ধু একজোট হয়ে সবসময় সত্যবতীর সঙ্গে পেরে উঠতাম না। সত্যি কথা বলতে, মানুষের ইতিহাসে পুরুষ জাতির দুষ্কৃতির নজির এত অপর্যাপ্ত যে তা খণ্ডন করা প্রায় অসম্ভব। শেষ অবধি আমাদের রণে ভঙ্গই দিতে হতো। কিছুদিন ধরে কলকাতা শহরে এক নতুন উৎপাত শুরু হয়েছে। একদিন শীতের সকালে চা খেতে খেতে কাগজ পড়ার সময় তাই নিয়ে ব্যোমকেশের সঙ্গে আলোচনা করছিলাম। ব্যাপারটা মোটামুটি এরকম: একটি বা একাধিক ভদ্রস্থ যুবতী তাক বুঝে দুপুরবেলায় বেরোয়। পুরুষেরা তখন কাজে গিয়েছে এবং বাড়ির মেয়েরা দিবানিদ্রার তোড়জোড় করছে। ঠিক এই সময়ে যুবতীরা গিয়ে দরজায় টোকা মারে। গৃহিণীরা যদি সতর্ক হয়, দরজা না খুলেই জিজ্ঞেস করেন কে। একটি যুবতী বাইরে থেকে বলে, চিকনের কাজ করা ভালো সায়া ব্লাউজ এনেছি, দাম খুব সস্তা, কিনবেন? গৃহিণী ভাবেন ফেরিওয়ালি। তিনি দরজা খুলে দেন। অমনি যুবতীরা ঘরে ঢুকে ছুরি বা পিস্তল দেখিয়ে টাকা কড়ি গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়। এই ধরনের ঘটনা সদ্য ঘটেছে আগের দিন দুপুরে কাশীপুরের একটি বাড়িতে। ব্যোমকেশকে সেই খবর তাই পড়ে শোনালাম। সে একটু বাঁকা হাসি হেসে বলল, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? মেয়েরা তো দুপুরে ডাকাতি করেই থাকে। এই সময় সত্যবতী ঘরে ঢুকল। দরজার কাছে দাঁড়িয়ে ব্যোমকেশের দিকে কড়া দৃষ্টি ফেলে বলল, আহা, মেয়েরা দুপুরে ডাকাতি করে আর তোমরা সব সাধু পুরুষ। ব্যোমকেশ সত্যবতীকে শোনানোর জন্য কথাটা বলেনি, কিন্তু সত্যবতী যখন শুনে ফেলেছে এবং জবাবও দিয়েছে, তখন আর পিছিয়ে থাকা যায় না। ব্যোমকেশ বলল, আমরা সবাই সাধু পুরুষ এমন কথা তো বলিনি, কিন্তু তোমরাও কম যাও না। অতএব তর্ক আরম্ভ হয়ে গেল। সত্যবতী চৌকির এক পাশে বসে তারপর বলল, মেয়েদের নিন্দে করা তোমাদের স্বভাব। মেয়েরা কি করেছে শুনি? বেশি কিছু নয়, দুপুরে ডাকাতি। আমি খবরের কাগজ থেকে দুপুরে ডাকাতির অংশটা পড়ে শোনালাম। সত্যবতী বলল, বেশ বেশ, মেনে নিলাম, ওরা দোষ করেছে, পেটের দায়ে অন্যায় করেছে। কিন্তু তোমরা যে খুন জখম করছো, যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার লোক মারছো, তার বেলা কিছু নয়। তোমাদের তুলনায় মেয়েরা কটা খুন করেছে? বেগতিক দেখে ব্যোমকেশ বলল, তোমরা এতদিন ঘরের মধ্যে বন্ধ হয়েছিলে, তাই বিশেষ সুবিধা করতে পারোনি। এখন স্বাধীনতা পেয়ে তোমাদেরও বিক্রম বেড়েছে, ক্রমে আরও বাড়বে। বঙ্কিমচন্দ্র কত আগে দেবী চৌধুরানীর কথা লিখে গেছে। দেবী চৌধুরানী সেকেলের মেয়ে ছিল, তাতেই ওই। যদি একেলের মেয়ে হতো তাহলে কি কাণ্ড যে করতো ভেবে দেখো একবার অজিত। সত্যবতী হাত নাড়িয়ে বলল, ও সব বাজে কথা বলে আমার চোখে ধুলো দিতে পারবে না। সত্যিকার কটা দৃষ্টান্ত দেখাতে পারো যেখানে মেয়ে মানুষ খুন করেছে? সত্যিকারের দৃষ্টান্ত চাও? আরে এই তো সেদিন, বড় জোর মাস 2 হবে, জেনানা ফটকের এক বন্দিনী জেলখানার গার্ডকে খুন করে নিরুদ্দেশ হয়েছে। 2 মাস আগে একটা মেয়ে খুন করেছিল। এই 2 মাসের মধ্যে তোমরা কটা খুন করেছো হিসাব দাও দেখি। আজকের কাগজেও একটা পুরুষের খুনের খবর ছিল, সেটা চেপে গিয়ে বললাম, আজকের কাগজে স্ত্রী জাতির নৃশংসতার একটা গুরুতর দৃষ্টান্ত রয়েছে। একটা ধোপা এক মহিলার দামি সিল্কের শাড়িতে খোঁচ লাগিয়েছিল, সেজন্য মহিলাটি বঁটি দিয়ে তার নাক কেটে নিয়েছেন। ধোপার অবস্থা এখন শোচনীয়, হাসপাতালে আছে, বাঁচবে কিনা সন্দেহ।
মিথ্যে কথা বলতেও তোমাদের জুড়ি নেই। তোমরা সবাই মিথ্যেবাদী, চোর, ডাকাত, খুনি। আমাদের তর্ক কত দূর গড়া তো বলা যায় না, কিন্তু এই সময় বাইরের দরজার কড়াটা খটখট শব্দে নড়ে উঠল। সত্যবতী বিজয়িনীর মতো মাথা উঁচু করে ভিতরে চলে গেল। আমি দরজা খুলে দেখলাম ডাক পিয়ন একটা পুরুষ্ট গোছের লম্বা খাম দিয়ে চলে গেল। ব্যোমকেশের নামে খাম, প্রেরকের উল্লেখ নেই। ব্যোমকেশকে খামটা এনে দিলে সে শঙ্কিতভাবে টিপে টুপে তারপর বলল, নবীন লেখকের পাণ্ডুলিপি মনে হচ্ছে, প্রভাতের কাছে পাঠিয়ে দাও। আমরা পুস্তক প্রকাশের ব্যবসায় শরিক হয়ে পড়ার পর থেকেই উৎসাহশীল নবীন লেখকেরা প্রায় আমাদের কাছে পাণ্ডুলিপি পাঠিয়ে থাকেন। তাই ব্যোমকেশ মোটা খামের চিঠি দেখলেই তটস্থ হয়ে ওঠে। আমি বললাম, পাণ্ডুলিপি নাও হতে পারে, খুলেই দেখো না। তুমি খুলে দেখো। খামটা খুললাম। পাণ্ডুলিপি নয় বটে, কিন্তু ব্যোমকেশকে কেউ লম্বা চিঠি লিখেছে, প্রায় একটা ছোট গল্পের সামিল। ব্যোমকেশ অনেকটা আশ্বস্ত হয়ে তক্তাপোষের ওপর লম্বা হলো, বলল, প্রেমপত্র নয় নিশ্চয়ই। সুতরাং তুমিই পড়ো, আমি শুনি। তক্তাপোষের পাশে চেয়ার টেনে আমি চিঠি পড়তে আরম্ভ করলাম। হাতের লেখা খুব স্পষ্ট নয়, একটু কষ্ট করে পড়তে হয়, কিন্তু ভাষা বেশ ঝরঝরে। শ্রী ব্যোমকেশ বক্সী মহাশয় সমীপে সবিনয় নমস্কার পূর্বক নিবেদন। আমার নাম শ্রী চিন্তামণি কুণ্ডু। পুলিশ আমাকে খুনের মামলায় জড়াবার চেষ্টা করছে, তাই নিরুপায় হয়ে আপনাকে জানাচ্ছি, শক্তি থাকলে আমি আপনার সঙ্গে দেখা করতাম। আমার বক্তব্য মুখে বললে আরো পরিষ্কার হতো, কিন্তু কয়েক বছর যাবৎ আমি পক্ষাঘাত রোগে পঙ্গু হয়েছি। আমার বাম অঙ্গ অচল হয়ে পড়েছে। ঘরের মধ্যে অল্প চলাফেরা করতে পারি মাত্র, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। যে গুরুতর ব্যাপার ঘটেছে তা বলার আগে আমার নিজের পরিচয় কিছু জানাতে চাই। আমার বয়স এখন 57 বছর। স্ত্রী পুত্র নেই, কেবল 3টি বাড়ি আছে। বাড়িগুলি ভাড়া দিয়েছি, তার মধ্যে একটা বাড়ির দোতলায় 2টো ঘর নিয়ে আমি থাকি। ভৃত্য রামাধীন আমার পরিচর্যা করে। শিরোনামায় ঠিকানা দেখলে বুঝতে পারবেন আমি কলকাতার পূর্ব দক্ষিণ অঞ্চলে থাকি। রাস্তাটি বেশ চওড়া। যে বাড়িতে আমি থাকি সেটি রাস্তার একদিকে, আমার অন্য বাড়ি দুটি প্রায় তার সামনাসামনি রাস্তার অপর দিকে। এই বাড়ি দুটি অপেক্ষাকৃত ছোট এবং একতলা, এদের যমজ বাড়ি বলতে পারেন। দুটি বাড়ির মাঝখান দিয়ে খিড়কির দিকে যাবার সরু গলি আছে। আমি রোগে পঙ্গু, দুটি ঘরের মধ্যেই আমার জীবন। পক্ষাঘাত হবার আগে আমি দালালি করতাম, অনেক ছুটোছুটি করেছি। ছুটোছুটি করতেই আমি অভ্যস্ত ছিলাম, তাই এখন সারা বেলা জানলার সামনে বসে থাকি। রাস্তার লোক চলাচল দেখি। একটি বাইনোকুলার কিনেছি, তাই চোখে দিয়ে দূরের দৃশ্য দেখি। বাইনোকুলার দিয়ে অনেক বাড়ির ভিতরের দৃশ্য দেখা যায়। আমার যমজ বাড়ির ভাড়াটেদের উপর নজর রাখতে পারি। যাদের ক্ষমতা আছে তারা সিনেমা থিয়েটার দেখে, আমি জানলায় বসে সাদা চোখে প্রবহমান জীবন স্রোত দেখি এবং চোখে দূরবীন লাগিয়ে নেপথ্য দৃশ্য দেখি। কত বিচিত্র দৃশ্য যে দেখেছি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু সে কথা যাক। মাস দেড়েক আগে পৌষ মাসের মাঝামাঝি একটি ছোকরা আমার সঙ্গে দেখা করতে এলো। বেঁটেখাটো চেহারা, ঘাড়ে ছাঁটা তামাটে রঙের চুল, তরতরে মুখ, নাকের নিচে ছোট্ট একটি প্রজাপতি গোঁফ আছে। পরনে দামি বিলিতি পোশাক, তার উপর ক্যামেল হেয়ার কাপড়ের ওভারকোট। দরজার কাছে দাঁড়িয়ে সসম্ভ্রমে বলল, আমার নাম তপন সেন, আসতে পারি? আমি তখন জানলার কাছে বসে খবরের কাগজ পড়ছিলাম। মুখ তুলে বললাম,
আসুন। তপন সেন এসে একটা চেয়ার টেনে আমার সামনে বসলো। আমি বললাম, কি দরকার বলুন তো? সে জানলার বাইরে আঙ্গুল দেখিয়ে বলল, আপনার জোড়া বাড়ির একটা বাড়ি খালি হয়েছে, তাই এলাম, যদি আমাকে ভাড়া দেন। বাড়িটা কিছুদিন হতে খালি পড়েই ছিল। আগের ভাড়াটে বাড়ি তছনছ করে দিয়েছিল, আবার সেটা মেরামত ও চুনকাম করে রেখেছিলাম। ঠিক করেছিলাম ভালো ভাড়াটে না পেলে ভাড়া দেব না। ছোকরাকে দেখে শুনে ভালোই মনে হলো, সাজ পোশাক দেখে অবস্থাপন্ন বলে মনে হলো। জিজ্ঞাসা করলাম, তা আপনার কি করা হয়? সে ওভারকোটের পকেট থেকে সিগারেটের কৌটো বের করে আবার রেখে দিল। বোধহয় আমার মতো বয়োবৃদ্ধের প্রতি সম্ভ্রমবশতই সিগারেটটা ধরালো না। বলল, খবরের কাগজের অফিস চাকরি করি, নাইট এডিটর। সারা রাত কাজ করি আর সারাদিন ঘুমোই। বলে একটু হাসলো। প্রশ্ন করলাম, সংসারে কে কে আছে? সে স্মিত মুখে বলল, সবেমাত্র সংসার আরম্ভ করেছি, আমি আর আমার স্ত্রী, আর কেউ নেই। মনে মনে খুশি হলাম। ছেলে পিলে থাকলে বাড়ি নষ্ট করে, দেওয়ালে কালি দিয়ে ছবি আঁকে। বললাম, বেশ, আপনাকে ভাড়া দেব, 150 টাকা ভাড়া। সে ইতস্তত করে বলল, আমার পক্ষে একটু বেশি হয়ে যায়। বললাম, সাজানো বাড়ি, খাট, বিছানা, টেবিল, চেয়ার, কাবার্ড সব পাবেন। আচ্ছা, তাহলে রাজি। বাড়িটা একবার দেখতে পারি কি? চাবি দিলাম। তপন সেন গিয়ে বাড়িটা দেখে এলো। তারপর 150 টাকা বের করে দিয়ে বলল, এই নিন 1 মাসের ভাড়া। আমি টাকার রসিদ লিখে দিয়ে বললাম, কবে থেকে বাড়িতে আসবেন? সে বলল, কাল ইংরেজি মাসের 1 বাড়ি তো খালি পড়ে আছে, যদি অনুমতি দেন আজই কোনো সময় আসতে পারি। বললাম, বেশ, যখন ইচ্ছে আসবেন। তপন সেন চাবি নিয়ে চলে গেল। ভালো ভাড়াটে পেয়েছি ভেবে মনে মনে উৎফুল্ল হলাম। সেদিন সারা বিকেলবেলা জানলায় বসে বাড়ির দিকে তাকিয়ে রইলাম, কিন্তু তপন তার স্ত্রীকে নিয়ে এলো না। সকালবেলা জানলা খুলে দেখি তারা এসেছে। সদর দরজা খোলা, নিশ্চয়ই রাত্রে কোনো সময় মালপত্র নিয়ে এসেছে। আমার কৌতূহলী চোখ ওই দিকেই যাতায়াত করতে লাগলো। বেলা 9:30টার সময় একটি যুবতী এসে ভেতর দিক থেকে সদর দরজা বন্ধ করে দিল। তারপর কয়েক মিনিট পর খিড়কির দরজার গলি দিয়ে সে বেরিয়ে এলো। তখন তাকে ভালো করে দেখলাম। লম্বা ছিমছাম চেহারা, মাথায় 1 মাথা চুল, এলো খোপার আকারে ঘাড়ের উপরে বিন্যস্ত, হাতে একটি ছোট অ্যাটাচি কেস। ভাবলাম, সারা রাত কাজ করে তপন ঘুমোচ্ছে, তাই তার বউ বাজার করতে যাচ্ছে। কিন্তু দুপুর কেটে গেল, সে ফিরে এলো না। একেবারে ফিরল বিকেলে আন্দাজ 4টের সময়। সদর দরজার কড়া নাড়ল না, গলি দিয়ে খিড়কির দিকে চলে গেল। বোধহয় স্বামী মহাশয়ের লম্বা ঘুম ভাঙাতে চায় না। কিছুক্ষণ পরে আমি রামাধীনকে পাঠালাম। নতুন ভাড়াটে, তাদের সুবিধে অসুবিধের খোঁজ খবর নেওয়াটা দরকার। জানলায় বসে দেখলাম রামাধীন গিয়ে কড়া নাড়ল, মেয়েটি দরজা খুলে দিল। রামাধীনের সঙ্গে কথা বলে মেয়েটি একবার চোখ তুলে আমার জানলার দিকে চাইল। তারপর রামাধীনের সঙ্গে দোতলায় আমার কাছে উঠে এলো। দূর থেকে তাকে দেখেছিলাম, এখন কাছ থেকে দেখলাম। ভারী সুশ্রী চেহারা, লম্বা 1 হারা, মেদগ্রন্থির বাহুল্য নেই, বাঁ গালের ওপর মসুরের মতো একটি লাল তিল। তাতে মুখের লালিত্য আরো বেড়েছে। একটি বিষয় লক্ষ্য করলাম, স্বামী স্ত্রীর বয়স প্রায় একই রকম, 23-24। হয়তো প্রেমে পড়ে বিবাহ করেছে। আজকাল তো কতই দেখা যায় এমন। ছোট্ট নমস্কার করে বলল, আমার নাম শান্তা, আমাদের কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বাড়ি পেয়েছি। তার কথা বলবার ভঙ্গি যেমন মিষ্ট, গলার স্বরও তেমনি নরম। বললাম, বসুন আপনি। সে মাথা নেড়ে বলল, আমাকে আপনি বলবেন না, আমি আপনার মেয়ের বয়সী। বললাম, তা আচ্ছা, তোমাদের ঝি চাকর যদি দরকার থাকে, নতুন পাড়ায় এসেছো। সে বলল, চাকরের দরকার নেই, দুজনের সংসার, আমি একাই সব কাজ সামলে নিতে পারবো। বেশ বেশ।
তা আজ তুমি সকালবেলা বেরিয়েছিলে, এখন ফিরলে, সারাদিন কোথায় ছিলে? সে বলল, আমি স্কুলে পড়াই। চেতলার দিকে একটা ছোট মেয়েদের স্কুল আছে, সেখানে শিক্ষয়িত্রীর কাজ করি। আচ্ছা, আজ যাই, ওর খাবার তৈরি করতে হবে। সন্ধ্যের পর ও কাজে বেরোবে। শান্তা একটু হেসে ঘাড় এলিয়ে চলে গেল। এদের দুজনকেই আমার ভালো লেগেছে। বর্তমানে ভাড়াটেদের নিয়েই আমার জীবন। তারা আমার বাড়িতে বাস করে, ভাড়া দেয়, নিজের ধান্দায় থাকে, মেলামেশা নেই। জোড়াবাড়ির অন্য অংশে একটি মাদ্রাজি পরিবার থাকে। তারা আমার ভাষা বোঝে না, কেবল মাসান্তে ভাড়া দিয়ে রসিদ নিয়ে যায়। এদের সঙ্গে আমার হৃদয়ের কোনো যোগ নেই, কিন্তু এই নবীন বাঙালি দম্পতি আমার হৃদয় আকর্ষণ করেছে। জানলায় বসে দেখলাম, সন্ধ্যা উত্তীর্ণ হবার পর তপন কোট প্যান্ট ও ওভারকোট চড়িয়ে খিড়কির গলি দিয়ে বের হলো। বাড়ির সামনে ল্যাম্পের নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো, তারপর বাস রাস্তার দিকে চলে গেল। সারা রাত বাইরে থাকবে, ভোরের দিকে কাজ শেষ করে ফিরবে। অতঃপর তাদের নিয়ম বাঁধা জীবনযাত্রা চলতে লাগলো। সকালে 9:30টার সময় শান্তা স্কুলে পড়াতে চলে যায়, বিকেলে ফিরে আসে। তপন সন্ধ্যের পর বেরোয়, রাত্রে কখন ফেরে জানি না। তাদের জীবনযাত্রা অতি শান্ত। বাড়িতে অতিথি আসে না, হয়তো বন্ধু বান্ধব, চেনা পরিচিত কেউ কাছাকাছি নেই। তপন বাড়ি থেকে রাত্রে বের হবার পর বাড়ির ইলেকট্রিক বাতি নিভে যায়। কেবল সামনের ঘরে মৃদু মোমবাতি জ্বলে, তাও 8টা বাজতে না বাজতে নিভে যায়। শান্তা বোধহয় সারাদিনের ক্লান্তির পর তাড়াতাড়ি শুয়ে পড়ে। তাদের বিষয়ে আমার মনে যথেষ্ট কৌতূহল আছে, তাই যখন তখন চোখে দূরবীন লাগিয়ে বাড়িটা দেখি। কিন্তু বাইরে থেকে বাড়ির ভেতর কিছুই দেখা যায় না। সদর দরজা যেমন বন্ধ থাকে, সদরের জানলায় তেমনি পর্দা টানা থাকে। কেবল রাত্রিবেলা পর্দার ভেতর দিয়ে মোমবাতির মোলায়েম আলোটুকু দেখা যায়। একদিন রবিবার সকালবেলা শান্তা এসে খানিকক্ষণ আমার সঙ্গে গল্প সল্প করল। আমি রহস্য ছলে জিজ্ঞাসা করলাম, তোমার কর্তাটি এখনো ঘুমোচ্ছেন বুঝি? সে সলজ্জভাবে বলল, হ্যাঁ, সারা রাত ঘুমোতে পায় না, তাই। আমি বললাম, তুমি রাত্রে ইলেকট্রিক বাতি জ্বালাও না দেখছি, কেন বলো দেখি? শান্তা সচকিত হয়ে বলল, আমার চোখ ভালো নয়, উজ্জ্বল আলো বেশিক্ষণ সহ্য হয় না। ও আবার কম আলোয় দেখতে পায় না, তাই ও চলে গেলেই ইলেকট্রিক নিভিয়ে পিদ্দিম জ্বালে। আপনি লক্ষ্য করেছেন বুঝি? হ্যাঁ, আমি তো সকাল থেকে সন্ধে পর্যন্ত এই জানলার ধারেই বসে থাকি। শান্তা সহানুভূতিপূর্ণ স্বরে বলল, সত্যি আপনার তো কোথাও যাবার উপায় নেই, তা আমি মাঝে মাঝে আসবো, ওকেও পাঠিয়ে দেব। এইভাবেই চলছে। একদিন সন্ধ্যার পর তপনও কাজে যাবার পথে আমার কাছে এসে 2-4টে কথা বলে গেল। তারপর একদিন গভীর রাত্রে একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমি সাধারণত রাত্রি 9:30টার সময় শুয়ে পড়ি, কিন্তু আমার অনিদ্রা রোগ আছে, মাঝে মাঝে রাত্রে ঘুম হয় না। তখন প্রায় সারা রাতই আমি জেগে থাকি। 2 সপ্তাহ আগে রাত্রে যথাসময় শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। 12টা পর্যন্ত সাধ্য সাধনা করে উঠে পড়লাম। ভাবলাম 1 কাপ গরম কোকো খেলে ঘুম আসতে পারে। স্টোভ জ্বালিয়ে জল চাপিয়ে দিলাম। রামাধীন আমার ঘরের বাইরে দরজার সামনে শুয়ে থাকে, তাকে আর জাগালাম না। শীতের রাত, জানলা বন্ধ আছে। হঠাৎ কি মনে হলো, জানলার খড়খড়ি তুলে বাইরে তাকালাম। নিশুত রাতে রাস্তায় জনমানব নেই। জোড়া বাড়ির সামনে রাস্তায় আলোটা জ্বলছে, বাড়ি দুটোর ভিতরে অন্ধকার। একটা লোক ওদিকের ফুটপাত দিয়ে আসছে, তার মাথা থেকে হাঁটু পর্যন্ত কালো পাড়ে ঢাকা। জোড়া বাড়ির বরাবর এসে এসে থামল, ঘাড় ফিরিয়ে পিছনে ও আশেপাশে দেখল, তারপর শুট করে 2 বাড়ির মাঝখানে গলির মধ্যে ঢুকে পড়ল। আর তাকে দেখতে পেলাম না। কিন্তু কিছুক্ষণ পরে তপনের ঘরে বিদ্যুৎ বাতি জ্বলে উঠে আবার নিভে গেল। কোকো বানিয়ে খেতে খেতে চিন্তা করলাম, কে লোকটা? তার ভাবভঙ্গিতে যেন সতর্ক সাবধানতা রয়েছে। ওই গলি দিয়ে মাদ্রাজিদের খিড়কি দরজাতেও যাওয়া যায়, কিন্তু মাদ্রাজিরা সংখ্যায় অনেকগুলি। সন্ধ্যার পর দোর তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এই লোকটা নিঃসন্দেহে তপনের ঘরেই গিয়েছে।
তপন রাত্রে বাড়ি থাকে না, শান্তা একলা থাকে। এই সময় লোকটা চুপি চুপি এসেছে। কি ব্যাপার? গভীর রাত্রি, স্বামী অনুপস্থিত, বাড়িতে একটি যুবতী ছাড়া অন্য কেউ নেই, এই সময় র্যাপার মুড়ি দিয়ে লোক আসে, অর্থাৎ মনটা খারাপ হয়ে গেল। শান্তাকে ভালো মেয়ে বলেই মনে হয়েছিল, কিন্তু আজকাল মুখ দেখে স্ত্রী চরিত্র বোঝা দুষ্কর। মরুক গে, আমার কি? ভাড়াটেদের স্ত্রী কি করছে তার খোঁজে আমার প্রয়োজন কি? আমার যথাসময় ভাড়াটুকু পেলেই হলো। ভাবলাম জানলায় দাঁড়িয়ে দেখি লোকটা কতক্ষণে বেরোয়, কিন্তু কোকো খেয়ে একটু ঘুমের আমেজ আসছিল। আমি শুয়ে পড়লাম। আসন্ন ঘুমকে খোঁচা দিয়ে তাড়ালে হয়তো সারা রাত জেগে থাকতে হবে। এই ঘটনার পর 2 সপ্তাহ কেটে গিয়েছে। গত রবিবার তপন এসে বাড়ি ভাড়া দিয়ে গিয়েছে। উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি। তপনকে নৈশ আগন্তুকের কথা বলিনি, কি দরকার আমার। তারপর হঠাৎ পরশু রাত্রির ব্যাপার। পরশু রাত্রেও আমাকে অনিদ্রা রোগে ধরেছিল। 12টা পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করে উঠে পড়লাম। স্টোভে কোকোর জল চাপিয়ে জানলার খড়খড়িটা তুলে উঁকি মারলাম। লোকটা যেন আমার উঁকি মারার জন্যই অপেক্ষা করছিল, সেই র্যাপার ঢাকা লোকটা। সে ফুটপাত দিয়ে দ্রুত পদে এসে গলির ঠিক মুখের কাছে একটু ভিতর দিকে লুকিয়ে পড়ল। তারপর একই দিক থেকে আরেকটা লোক আসছে দেখলাম, গলায় কমফোর্টার জড়ানো। লোকটা গলির মুখ পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়ল, অনিশ্চিতভাবে এদিক ওদিক তাকাতে লাগলো। মনে হলো সে র্যাপার ঢাকা লোকটাকে অনুসরণ করছিল, এখন আর তাকে খুঁজে পাচ্ছে না। এই সময় র্যাপার ঢাকা লোকটা মুখ থেকে র্যাপার সরালো। সবিস্ময়ে চিনলাম তপন। তারপর মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। তপনের হাতে একটা ছুরি ঝলকিয়ে উঠল। সে এক লাফে সামনে এসে কমফোর্টার জড়ানো লোকটার বুকে ছুরিটা বিঁধিয়ে দিল। লোকটা ফুটপাতের উপর পড়ে গেল। তপন বিদ্যুৎ বেগে আবার গলির মধ্যে ঢুকে পড়ল। আমি হতভম্বভাবে তাকিয়ে রইলাম। লোকটা ফুটপাতের উপর নিশ্চল হয়ে পড়ে আছে, একটা কাকুতি পর্যন্ত তার মুখ দিয়ে বেরোচ্ছে না। নিশ্চয়ই মরে গিয়েছে। আমার ঘরে টেলিফোন আছে। এই ঘটনার ধাক্কা সামলিয়ে আমি থানায় ফোন করলাম। আমাদের থানাটা কাছেই, 5 মিনিটের মধ্যেই পুলিশ এসে পড়ল। দারোগাবাবু আমার বয়ান শুনে তপনের বাসা ঘেরাও করলেন। তপনকে কিন্তু বাড়িতে পাওয়া গেল না। শান্তা ঘুমাচ্ছিল, সে কিছু জানতে পারেনি। তপন খিড়কির দরজা খুলে বাড়িতে এসেছিল তাতে সন্দেহ নেই। সে বাসায় জামা কাপড় বদলে শান্তাকে না জানিয়ে চুপি চুপি পালিয়েছে। সে রাত্রে মৃতদেহ শনাক্ত হয়নি। পরে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিধুভূষণ আইচ, বর্ধমানের পুলিশের কর্মচারী ছিল। সম্প্রতি ছুটি নিয়ে কলকাতায় এসেছিল। তপনের বাসায় পুলিশের পাহারা কায়েম আছে। তপন এখনো ধরা পড়েনি। দারোগাবাবু ক্রমাগত শান্তাকে জেরা করে চলেছেন, অথচ সে বেচারি নির্দোষ। আমি তার প্রতি অন্যায় সন্দেহ করেছিলাম, সেজন্য লজ্জিত আছি। এখন বুঝেছি তপনই মধ্যরাত্রে র্যাপার মুড়ি দিয়ে বাসায় ফিরে আসত। এদিকে আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। তপন কেন খুন করেছে আমি কিছুই জানি না, অথচ ঘন্টায় ঘন্টায় নতুন পুলিশ অফিসার এসে আমাকে জেরা করে যাচ্ছেন। আমি চলৎশক্তিবিহীন পঙ্গু মানুষ, কিন্তু পুলিশ বোধহয় সন্দেহ করে যে খুনের জন্য আমি দায়ী। আমার অপরাধ এই যে তপন আমার ভাড়াটে এবং আমি হত্যাকাণ্ড দেখেছি। এখন আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে উদ্ধার করুন। আমার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ হয়তো সন্দেহের উপর আমাকে ধরে নিয়ে হাজতে পুরবে, তাহলে আমি মরে যাব। আমার টাকা আছে, আপনি যদি আমাকে উদ্ধার করতে পারেন আমি আপনাকে খুশি করে দেব। যত তাড়াতাড়ি পারেন আমাকে পুলিশের ঝামেলা থেকে রক্ষা করুন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বংশবদ শ্রী চিন্তামণি কুণ্ডু। চিঠি পড়া শেষ হলে ব্যোমকেশ আমার হাত থেকে চিঠি নিয়ে মনে মনে পড়তে আরম্ভ করল। আমি আর এক পেয়ালা চা সংগ্রহের উদ্দেশ্যে রান্নাঘরের দিকে চলতে শুরু করলাম। সত্যবতী হয়তো রেগে আছে, তাকে ঠান্ডা করাও দরকার। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখি ব্যোমকেশ চিঠি কোলে নিয়ে বসে আছে এবং আপন মনে হাসছে। জিজ্ঞাসা করলাম, হাসি কিসের? ব্যাপারটাই হাসি। চিন্তামণি কুণ্ডু মশাই কিন্তু একটি বিষয়ে ভুল করেছেন।
তপনের বাড়িতে বিদ্যুৎ বাতি নিভে যাওয়ার সময়টা তিনি ভালো করে লক্ষ্য করেননি। তুমি তা কি করে জানলে? আমার অনুমান যদি সত্যি হয় তাহলে তিনি নিশ্চয়ই ভুল করেছেন। আর একটা ভুলও করেছেন, সেটা অবশ্য স্বাভাবিক। ব্যোমকেশ আবার মৃদু হাসতে লাগলো, তারপর গম্ভীর হয়ে বলল, অজিত, চিন্তামণিবাবুর ঘরে টেলিফোন আছে, তুমি তার নম্বর খুঁজে তাকে ফোন করো। একটা জরুরি প্রশ্নের উত্তর দরকার। তাকে জিজ্ঞেস করো তপনের গলার আওয়াজ কীরকম। নিশ্চয়ই খুব জরুরি প্রশ্ন। আর কিছু জানতে চাও? আর কিছু না, তাকে বলো ভাবনার কিচ্ছু নেই, আমি অবিলম্বে যাচ্ছি। চিন্তামণিবাবুকে ফোন করলাম, তারপর ফিরে এসে বললাম, তপনের গলার আওয়াজ চেরা চেরা। চেরা চেরা, তাহলে ঠিক ধরেছি, আর কোনো সন্দেহ নেই। কি ধরেছ তুমিই জানো, কিন্তু চিন্তামণিবাবুর গলাও চেরা চেরা মনে হলো যে। তাতে আর আশ্চর্য কি বলো, একে পক্ষাঘাত, তার ওপর পুলিশের আতঙ্ক। চলো বেরিয়ে পড়া যাক, কাজ সেরে ফিরে এসে মধ্যাহ্নভোজন করা যাবে। চিন্তামণিবাবুর বাড়ির রাস্তাটা বেশ চওড়া, নতুন রাস্তা, শহরের শেষ প্রান্তে বলে অপেক্ষাকৃত নির্জন। তপন সেনের বাসা পুলিশের পাহারা দেখে সহজেই শনাক্ত করা গেল। তার উল্টো দিকে চিন্তামণিবাবুর দোতলা বাড়ি। আমরা উপরে উঠে গেলাম। আমরা দরজার কড়া নাড়বার আগেই হিন্দুস্তানি ভৃত্য রামদিন দ্বার খুলে পাশে দাঁড়ালো। আমরা ঢুকলাম। খোলা জানলার পাশে চিন্তামণিবাবু চেয়ারে বসেছিলেন। সাগ্রহে গলা বাড়িয়ে বললেন, ব্যোমকেশ বাবু, রাস্তায় আসতে দেখেই চিনেছি, আসুন। রামদিন দুটি চেয়ার এগিয়ে দিল। আমরা বসলাম। টেলিফোনে গলার আওয়াজ শুনে চিন্তামণিবাবুর চেহারা যেমন আন্দাজ করেছিলাম, আসলে তেমন নয়। কৃষ্ণবর্ণ, মোটা সোটা মানুষ। বসে থাকা অবস্থায় দেখে পক্ষাঘাতগ্রস্ত বলে মনে হয় না। পাশে টেবিলের ওপর একটি দামি বাইনোকুলার রাখা রয়েছে। চিন্তামণিবাবু বললেন, আগে কি খাবেন বলুন? চা, কোকো, ওভালটিন? এখন কিছু দরকার নেই। পুলিশ আজ আপনার কাছে এসেছিল নাকি? আসেনি আবার। দারোগা একবার আমার দিকে তেড়ে আসছে, একবার ও বাড়ির শান্তার দিকে তেড়ে যাচ্ছে। কি যে চায় ওরা বুঝি না। একই প্রশ্ন 50 বার। আমার পক্ষাঘাত হয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে পারি কিনা, বাইনাকুলার রেখেছি কেন, তপন সেনকে বাড়ি ভাড়া দিয়েছি কেন, বলুন দেখি ব্যোমকেশ বাবু, এসব প্রশ্নের কি জবাব দেব? জবাব দিতে দিতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। এখন আপনি আমাকে বাঁচান। ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। এখন দারোগাবাবুর সঙ্গে একবার দেখা করা দরকার। তিনি কি... বলতে বলতে দারোগাবাবু দরজার সামনে এসে দাঁড়ালেন। 10-12 বছর আগে বিজয় ভাদুরী যখন ছোট দারোগা ছিলেন, তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। রোগা, লম্বা, বেউর বাঁশের মতো চেহারা, কিন্তু অত্যন্ত কর্মতৎপর ও সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি। 10 বছরে তিনি বড় দারোগা হয়েছেন, কিন্তু চেহারার তিলমাত্র পরিবর্তন ঘটেনি, এবং মনও যে আগের মতোই সন্দেহপরায়ণ আছে সেটা তার চোখের দৃষ্টি দেখে অনুমান করা যায়। দরজার কাছ থেকে প্রখর চোখে আমাদের নিরীক্ষণ করে তিনি ঘরে প্রবেশ করলেন এবং শুদ্ধ স্বরে বললেন, ব্যোমকেশ বাবু যে? চিনতে পেরেছেন দেখছি। তা আপনার আসামি মানে তপন সেন ধরা পড়ল? বিজয় ভাদুরী একবার চিন্তামণিবাবুকে বাঁকা চোখে দেখে তারপর বলল, ধরা পড়েনি এখনো, কিন্তু যাবে কোথায়? আপনি হঠাৎ এখানে কি উদ্দেশ্যে ব্যোমকেশ বাবু? চিন্তামণিবাবু আমার মক্কেল। ওর বাড়িতে খুন হয়েছে, ওর ভাড়াটে খুন করেছে। আপনারা ওকে বিরক্ত করছেন, তাই নিজের স্বার্থ রক্ষার জন্য উনি আমাকে নিযুক্ত করেছেন। বিজয় ভাদুরী চোখ কুঁচকে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। বোধহয় মনে মনে বিবেচনা করলেন ব্যোমকেশকে গলা ধাক্কা দেবেন কিনা। তারপর তিনি যখন কথা বললেন তখন তার সুর একেবারে বদলে গিয়েছে। তিনি ব্যোমকেশের দিকে ঝুঁকে মৃদু স্বরে বললেন, একবার বাইরে আসবেন, দুটো কথা আছে। চলুন। আমরা ঘরের বাইরে লম্বা বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালাম। বিজয়বাবু মুখে একটা জোর করা হাসি টেনে এনে বললেন, দেখুন ব্যোমকেশ বাবু,
উঁচু মহলে আপনার প্রতিপত্তি আছে। আপনি যদি এ মামলায় মাথা গলাতে চান, আমি আপনাকে আটকাতে পারবো না। কিন্তু আমি অনুরোধ করছি, আপনি চিন্তামণি কুণ্ডুকে সাহায্য করবেন না। আমার বিশ্বাস ও আর ওই খোট্টা চাকরটা তলে তলে এই ব্যাপারের সঙ্গে জড়িত আছে। ব্যোমকেশ স্থির হয়ে বিজয়বাবুর কথা শুনল, তারপর বলল, কে খুন করেছে আপনি জানেন? অবশ্য খুন করেছে তপন সেন, কিন্তু বুড়োটাও এর মধ্যে আছে। বুড়োটাও যদি এর মধ্যে থাকতো তাহলে তপনের নামে খুনের অভিযোগ আনতো কি? এইখানেই চালাকি। তপনকে ধরিয়ে দিয়ে বুড়ো নিজেকে বাঁচাতে চায়। মাফ করবেন বিজয়বাবু, আপনি এ মামলার কিছুই বুঝতে পারেননি। তার মানে পরে বলবো। আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন দেখি। যে ছুরি দিয়ে খুন হয়েছিল সেটা পাওয়া গেছে কি? না, তপন সেটা নিয়ে পালিয়েছে। তপনের বাড়ি তল্লাশ করে কিছু পেয়েছেন? না, এমন কিছু পাইনি যাতে হদিশ পাওয়া যায়। তবে সিন্দুকটা এখনো খোলা হয়নি, তার চাবি তপনের কাছে। আর শান্তাকে জেরা করে কিছু পেয়েছেন? কাজের কথা কিছু পাইনি। মাস চারেক আগে ওদের বিয়ে হয়েছে। স্বামীর কাজকর্মের কথা শান্তা কিছুই জানে না। আমি কিন্তু সব জানি। কে খুন করেছে জানি, এমনকি আসামি কোথায় আছে তাও জানি। জানেন, তবে এতক্ষণ বলেননি কেন? সময় হলেই বলবো। তার আগে আমি তপনের বাসাটা একবার ঘুরে ফিরে দেখতে চাই, আর শান্তাকে কয়েকটা প্রশ্নও করতে চাই। আপনি অবশ্যই তাকে যথেষ্ট জেরা করেছেন এবং সন্তোষজনক উত্তরও পেয়েছেন। আমি কেবল 2-4টে প্রশ্ন করব। তা বেশ, কিন্তু আসামিকেও পাবেন। কোথায়? ওই বাড়িতে? আপনি কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। পারবেন। আগে চলুন ওই বাড়িতে। আসামিকে ধরার জন্য প্রস্তুত থাকবেন কিন্তু। তার মানে আপনি বলতে চান তপন সেন বাসায় ফিরে আসবে, কিংবা বাসাতেই লুকিয়ে আছে? আরে আসুন আসুন। ব্যোমকেশ এগিয়ে সিঁড়ির দিকে চলল। চিন্তামণিবাবুর দরজার সামনে দাঁড়িয়ে বলল, চিন্তামণিবাবু, আপনি নির্ভয়ে থাকুন। আমরা একবার ও বাড়িতে যাচ্ছি। ঘণ্টাখানেকের মধ্যেই খুনের কিনারা হয়ে যাবে। আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। তপনের বাসার বুকে পিঠে পুলিশ পাহারা। একটি বিচিত্র ব্যাপার লক্ষ্য করেছি। চোর পালালে পুলিশের বুদ্ধি বাড়ে। অপরাধী যখন অপরাধ করে চম্পট দিয়েছে, তখন অকুস্থলের চারপাশে কড়া পাহারা বসিয়ে যে কী লাভ হয় আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। ব্যোমকেশ গলি দিয়ে খিড়কির দরজার দিকে যেতে যেতে বলল, সদর আর খিড়কির দরজা ছাড়া কি পালাবার আর কোনো রাস্তা নেই? পাঁচিল ডিঙিয়ে পালানো যায় না? না। খিড়কির দরজায় একজন পাহারাওয়ালা দাঁড়িয়ে আছে। উপরন্তু দরজায় তালা লাগানো। বিজয়বাবুর হুকুমে পাহারাওয়ালা তালা খুলে দিল। আমরা ভিতরে গেলাম। ছোট্ট এক টুকরো উঠোনের গায়ে দুটো ঘর, পাশে রান্নাঘর ও স্নানের ঘর। ব্যোমকেশ বলল, বিজয়বাবু, আপনি আর অজিত শান্তার কাছে গিয়ে বসুন। আমি স্নানের ঘর আর রান্নাঘর এক নজর দেখে যাই। বলে এসে পাশের দিকে চলল। আমরা সামনের ঘরে ঢুকলাম। এটি বসবার ঘর, বেতের আসবাব দিয়ে সাজানো। একটা বেতের চেয়ারে শান্তা উদাস অসহায়ভাবে বসে আছে। চিন্তামণি কুণ্ডু তার চেহারার যে বর্ণনা দিয়েছিলেন তা সত্যি। বর্তমানে তার মাথার চুল অবিন্যস্ত, চোখ দুটো ফুলো ফুলো, বোধহয় কান্নাকাটি করেছে। আমরা ঘরে ঢুকলে সে মুখ তুলল। আমাকে লক্ষ্যই করল না। বিজয়বাবুর দিকে সব প্রশ্ন চোখে তাকালো। বিজয়বাবু কিছু না বলে একটা চেয়ারে বসলেন। আমিও বসলাম। তিনজনে নির্বাক বসে আছি। আমি চিন্তা করছি, পুলিশের জেরা শুনে শুনে মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে। সে যদি নির্দোষ হয়, স্বামীর অপরাধের সঙ্গে তার যদি কোনো সংযোগ না থাকে, তবুও তার নিষ্কৃতি নেই। কিন্তু তপন ওই লোকটাকে খুন করলো কেন? যৌন ঈর্ষা? শান্তার সঙ্গে ওই লোকটার কি? ব্যোমকেশ শয়নকক্ষ থেকে ঢুকলো। তার মুখ হাসি হাসি। সে শান্তার সামনে চেয়ার টেনে বসে স্মিত মুখে তার দিকে তাকিয়ে রইল। শান্তাও ক্লান্তভাবে তার দিকে তাকালো।
তারপর ধীরে ধীরে তার চোখে ভয় ও সতর্কতা ফুটে উঠল। সে সোজা হয়ে বসে একটু বিহ্বলভাবে বলল, কি? ব্যোমকেশ খুশি খুশি স্বরে বলল, আপনার শোবার ঘরে একটা ছোট্ট লোহার সিন্দুক রয়েছে দেখলাম, ওতে কি আছে? দারোগাবাবুকে তো বলেছি, কি আছে আমি জানি না। আমার স্বামী সিন্দুকের চাবি নিজের কাছে রাখতেন। সিন্ধুকের তালা ভাঙবার ব্যবস্থা করেছি। বেশ বেশ, ওতে অনেক মাল পাবেন, চোরাই মাল, দুপুরে ডাকাতির গয়নাপত্র। ব্যোমকেশ শান্তার দিকে তাকালো। আচ্ছা বলুন দেখি, আপনার স্বামী কি দাড়ি কামাতেন না? বাড়িতে দাড়ি কামানোর সরঞ্জাম নেই? শান্তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে অস্পষ্ট স্বরে বলল, তিনি সেলুনে দাড়ি কামাতেন। ও, আপনার স্বামী দেখছি অসামান্য লোক ছিলেন। তিনি সেলুনে দাড়ি কামাতেন, কিন্তু বাড়িতে চটি জুতো পরতেন না। কোনো কারণ ছিল কি? শান্তা চোখ নামিয়ে বলল, ওর চটি ছিঁড়ে গিয়েছিল, নতুন চটি কেনা হয়নি। যখন বাড়িতে থাকতেন আমার চটি পরতেন। তাই নাকি? আপনাদের দুজনের পায়ের মাপ তাহলে সমান? প্রায় সমান। বাহ, কত সুবিধা! আপনাদের স্বামী স্ত্রী দেখছি প্রায় সবই সমান, কেবল চুলের রং আলাদা। চিন্তামণিবাবু জানিয়েছিলেন তপনের চুলের রং তামাটে, ঠিক তো? শান্তা ঢোক গিলে বলল, হ্যাঁ। বিজয়বাবু এতক্ষণ চোখ বের করে প্রশ্নোত্তর শুনছিলেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে তীব্র উত্তেজনার কণ্ঠে বললেন, ব্যোমকেশ বাবু! দাঁড়ান, তৈরি থাকুন। এবার আমার শেষ প্রশ্ন। শান্তাদেবী, চিন্তামণিবাবু দেখেছিলেন আপনার গালে মুসুরের মতো লাল তিল আছে, সে তিলটা গেল কোথায়? শান্তা চকিতে নিজের বাঁ গালে হাত দিল, তারপর সামলে নিয়ে বলল, তিল? আমার গালে তো তিল নেই। চিন্তামণিবাবু ভুল দেখেছেন, হয়তো লাল কালির ছিটে লেগেছিল। ব্যোমকেশের মুখে হিংস্র হাসি ফুটে উঠল। সে বলল, সব প্রশ্নেরই জবাব তৈরি করে রেখেছেন দেখছি, কিন্তু এ প্রশ্নের কি জবাব দেবেন? ক্ষিপ্র হস্তে এসে শান্তা চুল ধরে টান দিল। সঙ্গে সঙ্গে পরচুলো খুলে এলো। ভিতর থেকে ঘাড়ে ছাটা তামাটে রঙের চুল বেরিয়ে পড়ল। শান্তাও বিদ্যুৎ বেগে জবাব দিল। একটু নিচু হয়ে এসে নিজের ডান পা থেকে শাড়ির প্রান্ত তুলল। পায়ের সঙ্গে রবারের গার্ডার দিয়ে আটকানো ছিল একটা লিকলিকে ছুরি। ক্ষিপ্র হাতে ছুরি মুঠিতে নিয়ে শান্তা ব্যোমকেশের কণ্ঠ লক্ষ্য করে ছুরি চালালো। আমি ভয়ার্ত সম্মোহিতভাবে শুধু তাকিয়ে রইলাম। একটা মহিলার সুশ্রী কোমল মুখ যে চোখের নিমেষে এমন কুশ্রী ও কঠিন হয়ে উঠতে পারে তা কল্পনা করা যায় না। দারোগা বিজয়বাবু প্রস্তুত না থাকলে ব্যোমকেশের প্রাণ বাঁচত কিনা তা সন্দেহ। তিনি বাঘের মতো লাফিয়ে পড়ে শান্তার কবজি ধরে ফেললেন। ছুরি শান্তার মুঠি থেকে বেরিয়ে মাটিতে পড়ল। সে বিষাক্ত চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগল। ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়ালো। বিজয়বাবু, এই নিন আপনার খুনের আসামি, আর এই নিন খুনের অস্ত্র। বিজয়বাবু একটু দ্বিধাগ্রস্তভাবে বললেন, কিন্তু চিন্তামণিবাবু বলেছিলেন তপন সেন। তপন সেনের অস্তিত্ব নেই বিজয়বাবু, আছেন কেবল অদ্বিতীয়া শান্তা সেন। ইনি রাত্রে তপন সেন, দিনে শান্তা সেন, সাক্ষাৎ অর্ধনারীশ্বর মূর্তি। মহিয়সী মহিলা ইনি। ভাববেন না যে বিধুভূষণ আইচকে খুন করাই এর একমাত্র কীর্তি। মাস দুই আগে ইনি বর্ধমান জেলের এক গার্ডকে খুন করে জেল থেকে পালিয়েছিলেন। এর আসল নাম আমার জানা নেই। আপনি পুলিশের লোক, ফেরারি কয়েদিদের নাম জানতে পারেন। বিজয়বাবু শান্তার হাত শক্ত করে ধরে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, প্রমীলা পাল। এবার সব বুঝেছি। স্বামীকে বিষ খাওয়ানোর জন্য তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। 2 বছর জেল খাটবার পর তুমি জেলের গার্ডকে খুন করে পালিয়েছিলে। পালিয়ে এখানে এসে একাই স্বামী স্ত্রী সেজে লুকিয়েছিলে। তারপর সে রাত্রে বিধুভূষণ তোমাকে দেখতে পায়। বিধুভূষণ তোমাকে চিনতে পেরে তোমার পিছু নিয়েছিল। এইখানে বাড়ির সামনে এসে তুমি তাকে খুন করেছ। ব্যোমকেশের দিকে চোখ ফিরিয়ে বিজয়বাবু বললেন, কেমন, এই তো? মোট কথা এই বটে। জমাদার!
জমাদার ঘরের বাইরেই ছিল, প্রবেশ করল। বিজয়বাবু বললেন, হাত করা লাগাও। চিন্তামণিবাবুর ঘরে বসে চা খেতে খেতে ব্যোমকেশ বলতে শুরু করলো, আপনার চিঠি পড়ে খটকা লেগেছিল চিন্তামণিবাবু। আপনি ওদের দুজনকে একসঙ্গে কখনো দেখেননি। দূরবীন লাগিয়েও ওদের বুহ আপনি ভেদ করতে পারেননি। কেন? পুরুষটা বেঁটে, মেয়েটা আবার লম্বা, হরে দরে হাঁটু জল। ওরা সদর দরজা দিয়ে যাতায়াত করে না, খিড়কি দিয়ে আসে যায়। পুরুষটা চেরা চেরা গলায় কথা বলে। কেন? সন্দেহ হয় যে কোথাও লুকোচুরি চলছে। কিন্তু বেশি ফলাও করে সব কথা বলবার দরকার নেই। স্থূলভাবে ব্যাপারটা এই, জেল ভেঙে পালাবার পর প্রমীলা পালের দুটো জিনিস দরকার হয়েছিল, ছদ্মবেশ আর রোজগার। তার মাথার চুল তামাটে রঙের, সহজেই দৃষ্টি আকর্ষণ করে, তাই তাকে চুল ছেটে পুরুষ সাজতে হলো। কিন্তু দুপুরে ডাকাতি করে রোজগার করার জন্য তার মেয়ে মানুষ সাজা দরকার। তাই সে একটি সুন্দর বিলিতি পরচুলা জোগাড় করলো। কোথায় চুল ছেটেছিল, কোথা থেকে পরচুলা জোগাড় করলো তা আমি জানি না, কিন্তু তার দ্বৈত জীবন আরম্ভ হলো। এখন শীতকাল চলছে, স্ত্রীলোকের পক্ষে পুরুষ সাজার খুব সুবিধা। সে নাকের নিচে একটি ছোট্ট প্রজাপতি গোঁফ লাগালো, গায়ে কোট প্যান্টের ওপর ওভারকোট চড়ালো, তারপর আপনার কাছে বাড়ি ভাড়া নিতে এলো। পাছে মেয়েলি গলা ধরা পড়ে, তাই আপনার সঙ্গে চেরা চেরা গলায় কথা কইল। কলকাতা শহরে ছদ্মবেশে থাকার খুব সুবিধা, পাড়াপড়শি কেউ কারুর খবর রাখে না। কিন্তু সে লক্ষ্য করলো আপনি সারাক্ষণ জানলার কাছে বসে থাকেন, আপনার বাইনাকুলার আছে, তাকে সাবধান থাকতে হবে। সে রাত্রে আপনি শুয়ে পড়বার পর সে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি দখল করতে এলো। কেউ জানতে পারল না যে মাত্র একজন লোক এসেছে, দুজন নয়। তার সঙ্গে একটা ছোট্ট লোহার সিন্দুক ছিল, সেটা সে শোবার ঘরে রাখলো। তারপর তার দৈনন্দিন জীবনযাত্রা আরম্ভ হলো। সকালবেলা সে স্কুলে পড়াবার নাম করে বেরিয়ে যায়, দুপুরবেলা দুপুর ডাকাতি করার মতলবে ঘুরে বেড়ায়, বিকেলবেলা ফিরে আসে, আবার সন্ধ্যের পর পুরুষ সেজে বেরোয় আপনাকে ধাপ্পা দেওয়ার জন্য। ঘরের বিদ্যুৎ বাতি নিভিয়ে পিদিম জেলে রেখে বেরোয়। তেল ফুরোলে পিদিম নিভে যাবে, আপনি ভাবেন শান্তা আলো নিভিয়ে শুয়ে পড়ল। আপনি কেবল একটা ভুল করেছিলেন, ইলেকট্রিক বাতি যে তপন বাড়ি থেকে বেরোবার আগে নেবে সেটা লক্ষ্য করেননি। আপনার মনে সন্দেহ ছিল না, তাই লক্ষ্য করেননি। যাক, আপনি শুয়ে পড়বার পর সে আবার বাড়িতে ফিরে আসে এবং ঘুমোয়। একটা আলোয়ান সে সম্ভবত ওভারকোটের নিচে কোমরে জড়িয়ে নিয়ে বেরোতো, ফেরবার সময় সেটা গায়ে জড়িয়ে নিত। তাই প্রথম যে রাত্রে আপনি খড়খড়ি তুলে তাকে ফিরতে দেখলেন, আপনি ভাবলেন সে হয়তো শান্তার গুপ্ত প্রণয়। এইভাবেই চলছিল। তারপর প্রমীলার হঠাৎ ভীষণ বিপদ উপস্থিত হলো। বিধুভূষণ আইচ পুলিশের কর্মচারী, প্রমীলাকে আগে সে দেখেছিল। ছুটিতে কলকাতায় এসে সে প্রমীলাকে দেখতে পেল এবং পুলিশের ছদ্মবেশ সত্ত্বেও চিনতে পারল। সে প্রমীলার পিছু নিল, হয়তো কোনো হোটেলে দুজনে দেখা হয়েছিল। প্রমীলা নিশ্চয়ই তাকে ঝেড়ে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু যখন পারল না তখন। বাক্য অসমাপ্ত রেখেই ব্যোমকেশ থামল, সিগারেট বের করে ধরালো। আমি বললাম, আচ্ছা একটা কথা, বিধুভূষণকে খুন করে প্রমীলা বাড়ি ছেড়ে পালালো না কেন? পালাবার সময় পেল না। সে তো আর জানতো না যে চিন্তামণিবাবু খড়খড়ি তুলে হত্যাকাণ্ডটা দেখে নিয়েছেন, তাই তার বিশেষ তাড়া ছিল না। ভেবেছিল দামি জিনিসপত্র গয়নাগাটি নিয়ে ধীরে সুস্থে পালাবে, কারণ ও বাড়িতে থাকা আর তার পক্ষে নিরাপদ নয়। বাড়ির সামনে লাশ পড়ে আছে, পুলিশ নিশ্চয়ই তাকে জেরা করতে আসবে। প্রমীলা পাল জেল ভাঙা খুনি আসামি, যদি পুলিশের মধ্যে কেউ তাকে চিনতে পারে, সুতরাং নিশ্চয়ই সে পালাতো। কিন্তু হঠাৎ 5 মিনিটের মধ্যে পুলিশ এসে বাড়ি ঘেরাও করে ফেলল, তখন তার পালাবার রাস্তা নেই। প্রমীলা তাড়াতাড়ি পরচুলা পরে নিয়ে মেয়ে সাজল, কিন্তু তাড়াতাড়িতে গালের তিল টাকতে ভুলে গেল।
গালে তিল লাগতো কেন? দুটো চেহারার মধ্যে রকম ফের আনবার জন্য। পুরুষ বেশে নাকের নিচে গোঁপ লাগাতো, আর স্ত্রী বেশে পরচুলা ছাড়াও গালে তিল লাগতো। বুঝেছ? আজ তাহলে উঠি চিন্তামণিবাবু। চিন্তামণিবাবু গদগদ ধন্যবাদ সহ একটা 200 টাকার চেক লিখে দিলেন। আমরা ফিরে চললাম। বেলা 2টো বাজতে দেরি নেই। পুলিশ আসামিকে নিয়ে চলে গেছে। এখানে তাদের আর প্রয়োজন নেই। শ্রীযুক্ত বিজয় বাহাদুরী মহাশয় খুনি আসামিকে গ্রেপ্তার করে নিশ্চয়ই প্রচুর প্রশংসা অর্জন করবেন। বাড়ি পৌঁছে দেখি সত্যবতী দরজার কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ভ্রু তুলে সপ্রশ্ন চোখে তাকালো, অর্থাৎ এত দেরি কেন? ব্যোমকেশ হঠাৎ হো হো শব্দে হেসে উঠল। তারপর হাত বাড়িয়ে সত্যবতীর চিবুক একটু নেড়ে দিয়ে বলল, তোমরাও কম যাও না।